নমস্কার বন্ধুরা, গল্পকথক তিতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আবারও শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালিন্দী উপন্যাসের পরবর্তী পর্ব। তাহলে সঙ্গেই থাকুন। নিচে হইতে মানদা ডাকিতেছিল। সুনিধি ত্রস্ত হইয়া দোতলার বারান্দায় নামিয়া আসিলেন। নিচের উঠান হইতে মানদা বলিল, এক এক সময় আপনি ছেলে মানুষের মতো অবুঝ হয়ে পড়েন মা। বললাম রাত 8টা-9টার আগে কেউ ফিরবে না, আর না ফিরলে খবর আসবে না। টেলিগ্রাফ তো নাই মা আপনার শ্বশুরের গায়ে যে তারে তারে খবর আসবে। সুনীতি, ঘরের ভেতর হইতে রামেশ্বর ডাকিতেছিলেন। শান্ত মনেই সুনীতি ঘরের ভেতরে প্রবেশ করিলেন। দেখিলেন রামেশ্বর বালিশে ঠেস দিয়া অর্ধশায়িতের মতো বসিয়া আছেন। সুনীতিকে দেখিয়া স্বাভাবিক শান্ত কণ্ঠেই বলিলেন, অহিনকে লিখে দাও তো। রবীন্দ্রনাথ বলে যে বাংলা ভাষার কবি, তার কাব্যগ্রন্থ যেন সে নিয়ে আসে। তাহলে তুমি পড়বে, তাতে কাব্যের রস পুরোই পাওয়া যাবে। হ্যাঁ, আর যদি কাদম্বরীর অনুবাদ থাকে, বুঝলে। সংবাদ যথাসময়ে আসিল এবং শ্রীবাস ও মজুমদারের কল্যাণে উচ্চ রবে তাহা তৎক্ষণাৎ রীতিমতো ঘোষিত হইয়া প্রচারিত হইয়া গেল। সেই রাত্রেই সর্বরক্ষা দেবীর স্থানে পূজা দিবার অছিলায় গ্রামের পথে পথে তাহারা ঢাকঢোল লইয়া বাহির হইল। ইন্দ্র রায়ের কাছারিতে রায় গম্ভীর মুখে দাঁড়াইয়াছিলেন। তাহার কাছারির সম্মুখে শোভাযাত্রাটি আসিবা মাত্র তিনি হাসি মুখে অগ্রসর হইয়া আসিয়া পথের উপরেই দাঁড়াইলেন। শোভাযাত্রাটির গতি স্তব্ধ হইয়া গেল। রায় বলিলেন, জনার্দন কলিতে আজকাল পার্শ্ব পরিবর্তন করেছেন, সুতরাং তিনি যে তোমাদের পক্ষে এ আমি জানতুম মজুমদার। তারপর নবনেটাকে দিলে লটকে। মজুমদার বিনীত হাসি হাসিয়া বলিল, আগে না, নবীনের 6 বছর দ্বীপান্তর হলো, আর দুজনের 2 বছর করে জেল। রায় হাসিয়া বলিলেন, তবে আর করলে কি হে? এসো এসো, একবার ভেতরেই এসো, শুনি বিবরণ। কই শ্রীবাস, কই? এসো পাল, এসো। কৃত্রিম শ্রদ্ধার সমাদরের আহ্বানে শ্রীবাস ও মজুমদার উভয়েই শুকাইয়া গেল। সভয়ে মজুমদার বলিল, আজকে মাপ করুন, পুজো দিতে যাচ্ছি। ঢাক বাজিয়ে পুজো দিতে যাচ্ছ, কিন্তু বলি কই হে, চরে বলি হয়ে গেল, আর মা সর্বরক্ষার ওখানে বলি দেবে না? মায়ের জিভ যে লগলগ করছে, আমি যে দিব্য চক্ষে দেখছি। মজুমদার ও শ্রীবাসের মুখ মুহূর্তে বিবর্ণ হইয়া গেল। সমস্ত বাজনাদার ও অনুচরের দল সভয়ে শ্বাসরোধ করিয়া দাঁড়াইয়া রহিল। রায় আর দাঁড়াইলেন না। তিনি আবার একবার মৃদু হাসিয়া ছোট্ট একটি আচ্ছা বলিয়া কাছারির ফটকের মধ্যে প্রবেশ করিলেন। কিছুক্ষণ পর স্তব্ধ শ্রীবাস ও যোগেশ মজুমদার অনুভব করিল আলো যেন কমিয়া আসিতেছে। পিছনে ফিরিয়া মজুমদার দেখিল শ্রীবাসের হাতের আলোটি ছাড়া আর একটিও আলো নাই। বাজনাদার অনুচর সকলেই কখন নিঃশব্দে চলিয়া গিয়াছে। ওদিকে চক্রবর্তী বাড়িতে সুনীতি স্তব্ধ হইয়া দাওয়ার উপর বসিয়াছিলেন। চোখ দিয়া জল ঝরিতেছিল অন্ধকারের আবরণের মধ্যে। তাহার সম্মুখে নাতিকে কোলে করিয়া দাঁড়াইয়া নবীনের স্ত্রী, সেও নিঃশব্দে কাঁদিতেছিল। বহুক্ষণ পর সে বলিল, সদরে সব বললে হাইকোর্টে দরখাস্ত দিতে। সুনীতি কোনো মতে আত্মসম্বরণ করিয়া বলিলেন, দরখাস্ত নয়, আপিল। খালাস যদি না হয় রানীমা, তবে আপনাকার ছাড়া তো আমরা কাউকে জানি না। কিন্তু খরচ যে অনেক মা, সে কি তোরা জোগাড় করতে পারবি? নবীনের স্ত্রী চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। সুনীতি অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, তাও পরামর্শ করে দেখব বাগদিবউ। অহিন আসুক, আর 5-7 দিনেই তার পরীক্ষা শেষ হবে, হলেই সে আসবে। মতি বাগদিনী ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, আপনারা তাকে কাজে জবাব দিয়েছিলেন, কিন্তু আমাকে যে আপনি না রাখলে কেউ রাখবার নাই রানীমা।
অহেন্দ্র বাড়ি আসিতেই সুনীতি তাহাকে ইন্দ্রনায়ের নিকটে পাঠাইলেন। মনে গোপন সংকল্প ছিল 40-50 টাকায় হইলে আপনার অবশিষ্ট অলঙ্কার হইতেও কিছু বিক্রয় করিয়া খরচ সংস্থান করিয়া দেবেন। কিন্তু রায় নিষেধ করিলেন, বলিলেন, খরচ অনেক, শতকের মধ্যেও কুলোবে না বাবা। তাছাড়া অকস্মাৎ তিনি হাসিয়া বলিলেন, তোমরা আজকালকার কি বলে ইয়াং ম্যান, তোমরা ভাববে আমরা প্রাচীনকালের দানব সব, কিন্তু আমরা বলি কি জানো, 6 বছর জেল খাটতে নবীনের মতো লাঠিয়ালের কোনো কষ্টই হইবে না। বংশানুক্রমে ওদের এসব অভ্যাস আছে। অহেন্দ্র চুপ করিয়া রহিল। রায় হাসিয়া বলিলেন, তুমি তো চুপ করেই রইলে, কিন্তু অমল হলে এক চোখ বক্তৃতায় দিয়ে দিত আমাকে। এখন এক্সামিন কেমন দিলে বলো। এবার স্মিত মুখে অহিন্দ্র বলিল, ভালোই দিয়েছি আপনার আশীর্বাদে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় বলিলেন, আশীর্বাদ তোমাকে বারবার করি অহেন্দ্র, মাঝে মাঝে ইচ্ছে হয়। অহেন্দ্র কথাটা সমাপ্তির জন্য প্রতীক্ষা করিয়া রহিল। রায় বলিলেন, তোমার বাবাকে এবার কেমন দেখলে বলো তো। ম্লান কণ্ঠে অহিন্দ্র বলিল, আমি তো দেখছি মাথার গোলমাল বেড়েছে। রায় কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, যাও বাড়ির ভেতরে যাও, তোমার মানে অমলের মা এরই মধ্যে 4-5 দিন তোমার নাম করেছেন। অহেন্দ্র বাড়ির মধ্যে দেখিয়া হেমাঙ্গিনী আনন্দে যেন অধীর হইয়া উঠিলেন। অহেন্দ্র প্রণাম করিতেই উজ্জ্বল মুখে প্রশ্ন করিলেন, পরীক্ষা কেমন দিলে বাবা? ভালোই দিয়েছি মামিমা, আপনার আশীর্বাদে। অমল কি লিখেছে জানো? সে লিখেছে অহিনের এবার ফার্স্ট হওয়া উচিত। অহেন্দ্র হাসিয়া বলিল, আর সে আমাকেও লিখেছে, তো সে তো এবার ছুটিতে আসছে না লিখেছে। না, সে এক ধনী ছেলে হয়েছে বাবা, তাদের কলেজের ছেলেরা দল বেঁধে কোথায় বেড়াতে যাবে, তিনি সেই হুজুগে মেতেছেন, তার জন্য ওমার এবার আশা হলো না। কিন্তু অকস্মাৎ একদিন অমল আসিয়া হাজির হইল। আষাঢ়ের প্রথমেই ঘন ঘটাচ্ছন্ন মেঘ করিয়া বর্ষা নামিয়াছিল। সে বর্ষা মাথায় করিয়া গভীর রাত্রে স্টেশন হইতে গরুর গাড়ি করিয়া একেবারে অহিন্দ্রদের দরজায় আসিয়া সে ডাক দিল, অহিন, অহিন। ঝড় ও বর্ষণের সেদিন এক অদ্ভুত গোঙানি। সন্ধ্যার পর হইতে এই গোঙানিটা শোনা যাইতেছে। অহেন্দ্র ঘুম ভাঙিয়া কান পাতিয়া শুনিল, সত্যই কে তাহাকে ডাকিতেছে। সে জানালা খুলিয়া প্রশ্ন করিল, কে? আমি অমল, ভিজে মরে গেলাম, আর তুমি বেশ আরামে ঘুমোচ্ছ, বাহ বেশ। তাড়াতাড়ি দরজা খুলিয়া সে সবিস্ময়ে প্রশ্ন করিল, তুমি এমনভাবে? অমল অহিন্দ্রের হাতে ঝাঁকুনি দিয়া বলিল, কনগ্র্যাচুলেশনস, তুমি 4th হয়েছ। অহিন্দ্র সর্বাঙ্গ সিক্ত অমলকে আনন্দে কৃতজ্ঞতায় বুকে জড়াইয়া ধরিল। শব্দ শুনিয়া সুনীতি উঠিয়া বাহিরে আসিলেন। সমস্ত শুনিয়া নির্বাক হইয়া তিনি দাঁড়াইয়া রহিলেন। চোখ তাহার জলে ভরিয়া উঠিয়াছে। চোখ যেন তাহার সমুদ্র, আনন্দের পূর্ণিমায় বেদনার অমাবস্যায় সমানে উথলিয়া ওঠে। অহিন্দ্র বলিল, অমলকে খেতে দাও মা। সুনীতি ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু অমল বলিল, না পিসিমা, স্টেশনে 1 পেট খেয়েছি, এখন আবার যদি খাওয়ান তো তবে সেটা সাজা দেওয়া হবে, বরং চা 1 পেয়ালা করে দিন। আর অহিন, আলোটা আনো তো, ব্যাগ থেকে জামাকাপড় বের করে পাল্টে ফেলি, বাড়ি আর যাব না রাত্রে, কাল সকালে যাব। চা করিয়া খাওয়াইয়া অহিন্দ্র ও অমলকে শোয়াইয়া আনন্দ অধীর চিত্তে সুনীতি স্বামীর ঘরে প্রবেশ করিলেন। রামেশ্বর খোলা জানালায় দাঁড়াইয়া বাহিরের দুর্যোগের দিকে চাহিলেন। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকিয়া উঠিতেছে, কিন্তু সে তীব্র আলোকের মধ্যেও নিষ্পলক দৃষ্টিতে চাহিয়া আছেন। বিদ্যুৎ চমকের আলোকে সুনীতি দেখিলেন গ্রামের প্রান্তে প্রান্তে কালির বুক চড়িয়া বিপুল বিস্তার একখানা সাদা চাদর কে যেন বিছাইয়া দিয়াছে। ঝড় ও বর্ষণের মধ্যে যে অদ্ভুত গোঙানি শোনা যাইতেছে, সেটা ঝড়ের নয়, বর্ষণের নয়, কালির ক্ষুদ্র গর্জন। কালির বুকে বন্যা আসিয়াছে। আষাঢ়ের প্রথম সপ্তাহে এবার কালিন্দীর বুকে বান আসিয়া পড়িল।
একদিকে রায়হাট, অন্যদিকে সাঁওতালদের রাঙা ঠাকুরের চর। এই উভয়ের মাঝে রাঙা জলের ফেনিল আবর্ত ফুলিয়া ফুলিয়া খরস্রোতে ছুটিয়া চলিয়াছে। আবর্তের মধ্যে কলকল শব্দ শুনিয়া মনে হয় সত্য সত্যই কালী যেন খলখল করিয়া হাসিতেছে। কালী এবার ভয়ঙ্করী হইয়া উঠিয়াছে। গত কয়েক বছর কালিন্দীর বন্যা তেমন প্রবল কিছু হয় নাই। এবার আষাঢ়ের প্রথমেই ভীষণ বন্যায় কালী ফাঁপিয়া ফুলিয়া রাক্ষসীর মতো হইয়া উঠিল। বর্ষাও নামিয়েছে এবার আষাঢ়ের প্রথমেই। জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনই আকাশের ভ্রাম্যমান মেঘপুঞ্জ ঘোর ঘটা করিয়া আকাশ জুড়িয়া বসিল। বর্ষণ আরম্ভ হইল অপরাহ্ন হইতেই। পরদিন সকাল অর্থাৎ পয়লা আষাঢ়ের প্রাতঃকালে দেখা গেল মাঠঘাট জলে থই থই করিতেছে। ধান চাষের কাড়ান লাগিয়া গিয়াছে। ইহাতেই কিন্তু মেঘ ক্ষান্ত হইল না। ৩-৪ দিন ধরিয়া প্রায় বিরামহীন বর্ষণ করিয়া গেল। কখনো প্রবল ধারায়, কখনো বা রিমিঝিমি, কখনো বা মৃদু ফিনকির মতো বৃষ্টির ধারাগুলি বাতাসের বেগে কুয়াশার বিন্দুর মতো ভাসিয়া যাইতেছিল। অনেককালের লোকও বলিল, এমন সৃষ্টি ছাড়া বর্ষা তাহারা জীবনে দেখে নাই। এই বর্ষাটির না আছে সময়জ্ঞান, না আছে মাত্রাগান। দেখিতে দেখিতে কালীর বুকেও বন্যা আসিয়া গেল দুর্দান্ত ঝড়ো হাওয়ার মতো। এবেলা ওবেলা বান বাড়িতে বাড়িতে রায়হাটের তালগাছ প্রমাণ উঁচু ভাঙা কুলের কানায় কানায় হইয়া উঠিল। ভাঙা তটের কোলে কোলে কালির লাল জল সূর্যের আলোয় রক্তাক্ত ছুরির মতো ঝিলিক হানিয়া তীরের গতিতে ছুটিয়া চলিয়াছে। মধ্যে মধ্যে খানিকটা করিয়া রায়হাটের কুল কাটিয়া ঝুপঝুপ শব্দে খসিয়া পড়িতেছে। রায়হাটের চাষিরা বলে, কালী জীব চাটছে রাক্ষসীর মতো, ভাগ্যে আমাদের কাকুরে মাটি। সত্য কথা, রায়হাটের ভাগ্য ভালো যে রায়হাটের বুক সাঁওতাল পরগনার মতো কঠিন রাঙা মাটি ও কাকর দিয়ে গড়া। নরম পলিমাটিতে গঠিত হইলে কালীর শানিত জিহার লেহনে কোমল মাটির তটভূমি হইতে বিস্তৃত ধস কোমল দেহের মাংসপিণ্ডের মতো খসিয়া পড়িত। রায়হাট ইহার মধ্যে কঙ্কালসার হইয়া উঠিত। ২-৩ বৎসরে কালী মাত্র হাত পাঁচেক পরিমিত কুল রায়হাটের কোলে কোলে খাইয়াছে, কিন্তু এবার বন্যাতেই ইহার মধ্যে হাত দুয়েক খাইয়া ফেলিয়াছে। এখনও পূর্ণ ক্ষুধায় লেহন করিয়া চলিয়াছে। ওপারে চরটাও এবার প্রায় চারিদিকের বন্যায় ডুবিয়া ছোট একটা দ্বীপের মতো কোনো মতে জাগিয়া আছে। চরের ওপরেই এখন কালী নদীর ওপারের খেয়াঘাট। ঘাট হইতে একটা কাঁচা পথ চলিয়া গিয়াছে চরের ওদিকের গ্রাম পর্যন্ত। সেই পথটা মাত্র ওদিকে একটা যোজকের মতো জাগিয়া আছে। চরের উপর শিবাস পাল যে দোকানটা করিয়াছে, সেই দোকানের দাওয়ায় সাঁওতালদের কয়জন মাতব্বর বসিয়া অলস দৃষ্টিতে এই দুর্যোগের আকাশের দিকে চাহিয়া বসিয়াছিল। কমল মাঝি সেই রহস্যপ্রবণ কাঠের মিস্ত্রি চূড়াও বসিয়া আছে। আরও জন দুয়েক নীরবে চুটি টানিতেছিল। শালপাতায় জড়ানো কড়া তামাকের বিড়ি উহারা নিজেরাই তৈয়ারি করে। তাহার নাম চুটি। কড়া তামাকের কটু গন্ধে জলসিক্ত ভারী বাতাস আরও ভারী হইয়া উঠিয়াছে। মধ্যে মধ্যে ২-৪ জন রাহি খেয়াঘাটে যাইতেছে বা খেয়াঘাট হইতে আসিতেছে। দোকানের তক্তাপোশের ওপর শিবাস নিজে একখানা খাতা খুলিয়া গম্ভীরভাবে বসিয়া আছে। ওপাশে শিবাসের ছোট ছেলে একখানা চাটাই বিছাইয়া দোকান পাতিয়া বসিয়াছে। তাহার কোলের কাছে একটা কাঠের বাক্স, একপাশে একটা তরাজু, ওজনের বাটখারাগুলি, সেরের ওপর আধসের, তাহার উপর ১ পোয়া। এমনিভাবে ৮-৬টা কোটি চূড়ায় রাখিয়া মন্দিরের আকারে সাজাইয়া রাখিয়াছে। সহসা এই নীরবতা ভঙ্গ করিয়া শ্রীবাস বলিল, কিরে, তো সবাই যে তোরা থম মেরে গেলি, কি বলছিস বল, আমার কথার জবাব দে। কমল নির্লিপ্তের মতো উত্তর দিল, কি বলবো গো, আপনি যে যা তা বলছিস। শ্রীবাসের কপাল একেবারে প্রশস্ত টাকের প্রান্তদেশ পর্যন্ত কুচকাইয়া উঠিল। বিস্ময়ে সুরে বলিয়া উঠিল, আমি যা তা বলছি? আপনার পাওনা গণ্ডা চাইলেই সংসারে যা তা বলাই হয় যে, তার তোদের আর দোষ কি বল? সাঁওতালরা কেহ কোনো উত্তর দিল না।
শিবাসী আবার বলিল, বাকি তো 1 বছরের নয়, বাকি ধর গা যেয়ে তোর 3 বছরের। যে বছর দাঙ্গা হলো সেই বছর থেকে তোরা ধান নিতে লেগেছিস, দেখ কেনে হিসাব করে। দাঙ্গা হলো, মামলা হলো, মামলায় চলেছে 2 বছর, তারপর লবিনের ধর গা যে 1 বছর জেল খাটা হয়ে গেল, বটে কি না? কমল সে কথা অস্বীকার করিল না, বলিল, হুঁ সে তো বটে গো, ধান তো 3টে হলো, এবার তোর 4টে হবে। তবে? মাঝি এই তবের উত্তর খুঁজিয়া পাইল না, আবার চুপ করিয়া ভাবিতে বসিল। সাঁওতালদের সহিত শ্রীবাসের একটা গোল বাঁধিয়া উঠিয়াছে। দাঙ্গার বৎসর হইতে শ্রীবাস সাঁওতালদের ধান্য ঋণ দাদন করিতে আরম্ভ করিয়াছে। বর্ষার সময় যখন তাহারা জমিতে চাষের কাজে লিপ্ত থাকে, তখন তাহাদের দিনমজুরির উপার্জন থাকে না। সেই সময়ে তাহারা স্থানীয় ধানের মহাজনের নিকট সুদে ধান লইয়া থাকে এবং মাঘ ফাল্গুনে ধান মাড়াই করিয়া সুদে আসলে ধার শোধ দিয়া আসে। এবার অকস্মাৎ এই বর্ষা নামিয়া পড়ায় ইহারই মধ্যে সাঁওতালদের অনটন আরম্ভ হইয়া গিয়াছে। অন্য দিক দিয়া চাষও আসন্ন হইয়া আসিয়াছে। তাহারা শ্রীবাসের কাছে ধান ধার করিতে আসিয়াছে, কিন্তু শ্রীবাস বলিতেছে তাহাদের পূর্বের ধার এখনও শোধ হয় নাই। সেই ধারের একটা ব্যবস্থা আগে না করিয়া দিলে আবার নতুন ঋণ সে কেমন করিয়া দিবে? কিন্তু কথাটা তাহারা বেশ বুঝিতে পারিতেছে না, অস্বীকারও করিতে পারিতেছে না। তাহারা চুপ করিয়া বসিয়া শুধু ভাবিতেছে। কতগুলি 10-12 বছরের উলঙ্গ ছেলে কলরব করিতে করিতে ছুটিয়া আসিল। মারাঙ্গাড়ো মারাঙ্গাড়ো খিড়কি, অর্থাৎ বড় ইঁদুর খ্যাকশিয়াল। কথা বলিতে বলিতে উত্তেজনায় আনন্দে তাহাদের চোখ বিস্ফারিত হইয়া উঠিতেছে। কালো কালো মূর্তিগুলি বিস্ফারিত চোখের সাদা ক্ষেতের মধ্যে ছোট ছোট কালো তারাগুলি উত্তেজনায় থরথর করিয়া কাঁপিতেছে। কাঠের ওস্তাদ সর্বাগ্যে ব্যগ্রতায় চঞ্চল হইয়া উঠিল। সে বলিল, ও কারে, কুথাকে? বানের জলের ধারে গো, ভুঁইয়ের ভিতর থেকে গুলগুল করে বার হচ্ছে গো। 2-3 জন কলরব করিয়া উঠিল। ঘোড়া ভুগারে কো চো চোয়াতে, অর্থাৎ গর্তের ভেতর সব চো চো করছে। এইবার সকলেই আপনাদের ভাষায় কমলের সহিত কি বলা কওয়া করিয়া উঠিয়া পড়িল। শিবাস রুষ্ট হইয়া বলিল, লাফিয়ে উঠলি যে ইঁদুরের নাম শুনে, আমার ধানের কি করবি, করে যা। উস্তাদ বলিল, আমরা কি বলবো গো, ওই মুড়ল বলবে আমাদের। আর যাব না তো খাবো কি আমরা? তুই ধান দিবি না বলছিস, ঘরে চাল নাই, ছেলেপিলে সব খাবে কি? ওইগুলা সব পুড়ায় খাবো। পাড়ার ভিতর হইতে তখন সারি বাঁধিয়া জোয়ান ছেলে ও তরুণীর দল বর্ষণ মাথায় করিয়া বাহির হইয়া পড়িয়াছে ইঁদুর খ্যাকশিয়ালের সন্ধানে। ছেলের দল আরও চঞ্চল হইয়া উঠিল, সমস্বরে বলিয়া উঠিল, দেলা দেলা, চল চল। বুড়ার দলও ছেলেদের পিছনে পিছনে তাহাদেরই মতো নাচিতে নাচিতে চলিয়া গেল। শ্রীবাসও অকস্মাৎ লোলুপ হইয়া উঠিল। সে কোমলকে বলিল, মোড়ল, বল কেনে ওদের, খরগোশ পেলে আমাকে যেন একটা দেয়। আসল ব্যাপারটা খুবই সোজা, সাঁওতালেরা সেটা বেশ বুঝিতে পারে, কিন্তু আসল সত্যের উপর জাল বুনিয়া শ্রীবাস যে আবরণ রচনা করিয়াছে সেটা খুবই জটিল। তাহার জট ছাড়াইতে উহারা কিছুতেই পারিতেছে না। শ্রীবাস চায় সাঁওতালদের প্রাণান্তকর পরিশ্রমে গড়িয়া তোলা জমিগুলি, সে কথা তাহারা মনে মনে বেশ অনুভব করিতেছে, কিন্তু ঋণ ও সুদের হিসাবের আদি অন্ত তাহারা কোনো মতেই খুঁজিয়া পাইতেছে না। এই 3 বছরের মধ্যেই তাহাদের জমিগুলিকে প্রথম শ্রেণীতে জমিতে তাহারা পরিণত করিয়া তুলিয়াছে। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জমির ক্ষেত্র সুসমতল করিয়াছে, চারিদিকে রাল সুগঠিত করিয়া কালির পলিমাটিতে গড়া জমিকে চষিয়া খুঁড়িয়া সার দিয়া তাহাকে করিয়া তুলিয়াছে স্বর্ণপ্রসবিনী। চরের প্রান্তভাগ যে জমিটা চক্রবর্তী বাড়ি খাসে রাখিয়া তাহাদের ভাগে বিলি করিয়াছে, সেগুলিকে পর্যন্ত পরিপূর্ণ জমির আকার দিয়া গড়িয়া ফেলিয়াছে। শ্রীবাসের জমিও তাহারই ভাগে করিতেছে, সে জমিও প্রায় তৈয়ারি হইয়া আসিল।
বেবন্দোবস্তি বাকি চরটার জঙ্গল হইতে তাহারা জ্বালানির জন্য আগাছা ও ঘর ছাওয়াইবার উদ্দেশ্যে বেনা ঘাস কাটিয়া প্রায় পরিষ্কার করিয়া ফেলিয়াছে। তাহাদের নিজেদের পল্লীর পাশে পাশে আম, কাঁঠাল, মহুয়া প্রভৃতি চারাগুলি মানুষের মাথা ছাড়াইয়া বাড়িয়া উঠিয়াছে। সজিনা ডালের কলমগুলিতে তো গত বছর হইতে ফুল দেখা দিয়াছে। বাঁশের ঝাড়গুলিকে 4-5টি করিয়া বাঁশ গজাইয়াছে। শিবাস হিসাব করিয়াছে, এক একটি বাঁশ হইতে যদি 3টি করিয়াও নতুন বাঁশ গজায়, তবে এই বর্ষাতেই প্রত্যেক ঝাড়ে 15-20টি করিয়া নতুন বাঁশ হইবে। জায়গাটিও আর পূর্বের মতো দুর্গম নয়। শ্রীবাসের দোকানের সম্মুখ দিয়া যে রাস্তাটা গাড়ির দাগে দাগে চিহ্নিত হইয়াছিল, সেটি এখন সুগঠিত পরিচ্ছন্ন একটি সাধারণের ব্যবহার্য রাস্তায় পরিণত হইয়াছে। রাস্তাটা সোজা সাঁওতাল পল্লীর ভিতর দিয়া নদীর বুকে যেখানে নামিয়ে আছে, সেইখানেই এখন খেয়ার নৌকা ভিড়িয়া থাকে। এইটাই এখন এপারের খেয়াঘাট। খেয়ার যাত্রীদ্বয়ের দল এখানে এই দিকেই যায় আসে। গাড়িগুলিও এই পথে চলে। রাস্তার এই প্রান্তটা সেই গাড়ির দাগে দাগে একেবারে এপারের চক আফজলপুরের পাকা সড়কের সঙ্গে মিশিয়াছে। ওই পাকা সড়কে যাইতে যাইতে মুর্শিদাবাদের ব্যাপারীদের কলাই, লঙ্কা প্রভৃতির গাড়ি এখানে আসিতে শুরু করিয়াছে। তাহারা কলাই, লঙ্কা বিক্রয় করে ধানের বিনিময়ে। এখানে কলাই, লঙ্কা বেচিবার সুবিধা করিতে পারে না, তবে সাঁওতালদের অল্প দর দিয়া ধান কিছু কিছু কিনিয়া লইয়া যায়। গরু ছাগল কিনিবার জন্য মুসলমান পাইকারদের তো আসা যাওয়ার বিরাম নাই। 2-4 ঘর গৃহস্থের এপারে আসিয়া বাস করিবার সংকল্পের কথা শিবাসের কানে আসিতেছে। বেবন্দোবস্তি ওদিকের ওই চরটার উপর তাহাদের দৃষ্টি পড়িয়াছে। ঘাস ও কাঠ কাটিয়া সাঁওতালরাই ওদিকটাকে এমন চোখে পড়িবার মতো করিয়া তুলিল। আবার ইহাদের গরুর পায়ে পায়ে এবং ঘাস ও কাঠবাই গাড়ির চলাচলে ওই জঙ্গলের মধ্যে একটা পথ গড়িয়া উঠিতে আর দেরি নাই। নবীন ও রংলালের সহিত দাঙ্গা করার জন্য শ্রীবাস এখন মনে মনে আফসোস করে। এত টাকা খরচ করিয়া 100 বিঘা জমি লইয়া তাহার আর কি লাভ হইয়াছে? লাভের তুলনায় ক্ষতি হইয়াছে বেশি। আর চক্রবর্তী বাড়িতে গিয়া জমির বন্দোবস্ত লইবার পথ চিরদিনের মতো রুদ্ধ হইয়া গিয়াছে। মামলার খরচে তাহার সঞ্চয় সমস্ত ব্যয়িত হইয়া অবশেষে মজুমদারের ঋণ তাহার ঘরে প্রবেশ করিয়াছে। মামলা না করিয়া বাকি চরটা সে যদি বন্দোবস্ত লইত, তবে সে কেমন হইত? আর গোপনে দখল করিবারও উপায় নাই। ছোট রায় ইন্দ্র রায়ের সেন দৃষ্টি এখন এখানে নিবদ্ধ হইয়া আছে। রায় এখন চক্রবর্তীদের বিষয় বন্দোবস্তের কর্তা। সে দৃষ্টি, সে নখরের আঘাতের সম্মুখীন হইতে শিবাসের সাহস নাই। সেদিনে সেই সর্বরক্ষাতলার বুলির কথা মনে করিয়া বুক এখনও হিম হইয়া যায়। এখন একমাত্র পথ আছে ওই সাঁওতালদের উঠাইয়া ওই দিকে ঠেলিয়া দিয়া এদিকটা যদি কোনোরূপে গ্রাস করিতে পারা যায়। জমি বাগান বাস লইয়া এদিকটা পরিমাণে কম হইলেও এটুকু নিখাত সোনা। ভাবিয়া চিন্তিয়া শিবাস জাল রচনা শুরু করিয়াছে। মাকড়সা যেমন জাল রচনা করে, তেমনি ভাবেই হিসেবের খাতায় কলমের ডগায় কালি সূত্র টানিয়া যোগ দিয়া গুণ দিয়া জালখানিকে সে সম্পূর্ণ করিতে আরম্ভ করিয়াছে। তাই সে বলিতেছে, আমার খাতায় টিপছাপ দিয়ে বকেয়ার একটা আধার করে দে, তারপর আবার ধান লে কেনে। একা বসিয়া অনেক ভাবিয়া কমল বলিল, হা পাল মশাই, ইটো কি করে হলো গো? আমরা বছর বছর ধান দিলাম যে, তুই ছেলে লিলে। হাসিয়া পাল বলিল, দিস নাই এমন কথা বলেছি আমি? তবে বাকিটো তবে কি করে বলছিস গো? এই দেখ, বোঙা জাতকে কি করে সমঝায় বল দেখি। আচ্ছা শোন, ভালো করে বুঝে দেখ, যে ধানটো তোরা নিলি, এই তোর হিসেবেই খুলছি আমি। এই দেখ, পহিল সালে তুই নিলি 3 বিশ ধান। 3 বিশের বাড়ি মানে সুদ ধরগে যে 1.5 বিশ হলো, জাগে 4.5 বিশ বটে তো। কমল হিসাব নিকেশের মধ্যে আর ভালো ঠাউর পাইল না, বলিল, হুঁ, সেই তো হলো। পাল আবার আরম্ভ করিল,
তারপর তুই দিলি সে বছর 3-20-8 আড়ি 5 সের, বাকি থাকলো 22 আড়ি 5 সের, মানে 1-20-2 আড়ি 5 সের। তার ফিরে বছরে তুই নিয়েছিস 3-20-14 আড়ি, আর গত বছরের বাকি 1-20-2 আড়ি 5 সের, আর সুদ ধর 2-20-3 আড়ি 2.5 সের। কমল দিশা হারাইয়া বলিল, হুম। পাল হাসিয়া বলিল, তবে তবে যে বলছিস, কি করে হলো গো? ন্যাকা সাজছিস? কমল চুপ করিয়া বসিয়া রহিল। শ্রীবাস ছেলেকে বলিল, সাজ দো বাবা, কড়া দেখে এক করে কলকে তামাক, বাদলে বাতাসে শীত ধরে গেল। কি বলে রে মাঝি, শীত শীত করছে, তোদের কথায় কি বলে? কমল কোনো উত্তর দিল না। পালের ছেলে তামাক সাজিতে সাজিতে হাসিয়া বলিল, রবাং হো রাবাং কানা, নয় রে মাঝি? পাল কৃত্রিম আনন্দিত বিস্ময়ের ভঙ্গিতে বলিল, তুই শিখেছিস নাকি রে? শিখিস শিখিস, বুঝলি মোড়ল, ওকে শিখিয়ে দিস তোদের ভাষা। কিন্তু কমল ইহাতে খুশি হইল না। সে গভীর চিন্তায় নীরব হইয়াই বসিয়া রহিল। পালের ছেলে তামাক সাজিয়া একটু আড়ালে নিজে কয়েক টান টানিয়া হুকাটি বাপের হাতে দিল। পাল দেওয়ালে ঠেস দিয়া ফরাত ফরাত শব্দে হুকায় টান দিতে আরম্ভ করিল। দূরে চরের প্রান্তভাগে বন্যার কিনারায় কিনারায় উত্তেজনায় আত্মহারা সাঁওতালদের আনন্দ উন্মত্ত কোলাহল উঠিতেছে। সে কোলাহলের মধ্যে নদীর ডাকও ঢাকা পড়িয়া গিয়াছে। আকাশে সীসার আস্তরণের মতো দিগন্তর বিস্তৃত মেঘের কোলে কোলে ছিন্ন ছিন্ন খণ্ড কালো মেঘ অতিকায় পাখির দল মতো ছুটিয়া আসিয়াছে। শ্রীবাস বাহ্য উদাসীনতার আবরণের মধ্যে থাকিয়া উৎকণ্ঠিত তীক্ষ্ণ দৃষ্টিতে কমলের দিকে চাহিয়া বসিয়াছিল। কমলকে আপ্যায়িত করিবার নানা কৌশল একটার পর একটা আবিষ্কার করিয়া আবার সেটাকে নাকচ করিতেছিল, পাছে কমল তাহার দুর্বলতা ধরিয়া ফেলে। সহসা সে এক কৌশল আবিষ্কার করিয়া খুশি হইয়া উঠিল এবং কৃত্রিম ক্রোধে ছেলেকে ধমকাইয়া উঠিল, বলি, গণেশ, তোর আক্কেলটা কেমন বল দেখি? মোড়ল মাঝি বসে রয়েছে কখন থেকে, বর্ষা বাদলের দিন, এইটুকু তামাকের পাতা একটু চুন তো দিতে হয়। সাঁওতাল হলেও মোড়ল হলো মান্যের লোক। গণেশ ব্যস্ত হইয়া তামাকের পাতা ও একটা কাঠের চামচে করিয়া চুন আনিয়া মোড়লের কাছে নামাইয়া দিল। মোড়ল চুন ও তামাক পাতা লইয়া খৈনি তৈয়ার করিতে আরম্ভ করিল। এতক্ষণে সে যেন খানিকটা চেতনা ফিরিয়া পাইল। বলিল, ধান যখন নিলাম তখন আপনার ঠেঙে তখন সিটি দিব না, কি করে বলবো গো মরল? পাল হাসিয়া বলিল, এই মাঝি সব বেচে মানুষ খায়, কিন্তু ধরম বেচে খেতে নাই। তোরা দিবি না এ ভাবনা আমার একদিনও হয় নাই। তোর সঙ্গে কারবার করছি এতদিন, তোকে আমি খুব জানি। তবে কি জানিস, এই মামলা মকদ্দমায় পড়ে আমি নিজে কিছু দেখতে পারলাম না। ছেলেগুলো সব বোকা ছেলে মানুষ তো। বছর বছর হিসেব করে যদি বলে দিত যে মাঝি এই তোদের সব বাকি থাকলো, তবে এই গোলটি হতো না। আমি এবার খাতা খুলে দেখে একেবারে অবাক। কমল খানিকটা খৈনি ঠোঁটের ফাঁকে পুরিয়া বলিল, আমরাও তো তাই হলাম গো। শ্রীবাস ক্ষুব্ধ ভঙ্গিতে বলিয়া উঠিল, তার জন্য ছেলেগুলোকে আমি শুধু মারতে বাকি রেখেছি। আবার ক্ষণিক নীরবতার পর বলিল, এবার থেকে সূক্ষ্ম হিসাব করে আমি নিজে বসে তোদের ঝঞ্ঝাট মেরে দেব, কিছু ভাবিস না তোরা। কমল বলিল, সেইটি তুই করে দিবি মরল। নিশ্চয়। এখন এক কাজ কর তোরা বাপু, আর খাতাতে যে বাকি আছে সেই বাকির হিসেবে একটা টিপ ছাপ দে। আর কার কি ধান চাই বল, আমি জুড়ে দেখি কত ধান লাগবে মোটমাট, তারপর লেখে নে কাল ধান। কমল টিপছাপের নামে আবার চুপ করিয়া গেল। টিপসহিকে উহাদের বড় ভয়। ওই অজানা কালো কালো দাগের মধ্যে যেন নিয়তির দুর্বার শক্তি তাহারা অনুভব করে। ক্ষত শোধ করিতে না পারিলে শুধু তো এইখানে শাস্তি হইয়া শেষ হইবে না, আরও ক্ষত কেমন করিয়া সর্বস্ব গ্রাস করে সে তো এই বয়সে কতবার সে দেখিয়াছে। কালো দাগগুলো যেন কালো ঘোড়ার মতো ছুটিয়া চলে। শ্রীবাস বলিল, তোদের তো আবার পুজো আর্চা আছে, ধান পোতার আগে সেই সব পুজো টুজো না করে চাষে লাগতে পারবি না। আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কমল বলিল, কি পরব বলে রে একে? নাম কি পরবের?
নাম বটে বাতুলি পরব, আবার কদলেতা পরবও বলছে, রোয়া পরবও বলে, বাইন পরবও বলছে, যারা যেমন মনে করে বলে। পরবে কি হবে তোদের? কমল এবার খানিকটা উৎসাহিত হইয়া উঠিল। জাহর সারণে আমাদের দেবতার থানে গো পুজো হবে। এডিয়াসিম, আমাদের মুরগাকে বলে এডিয়াসিম, ওই মুরগা কাটা হবে, প্রচুই মদ দিব দেবতাকে, শাক দিব 2-3 রকম, তারপরে রাঁধা বাড়া হবে ওই দেবতা থানে, নিয়ে খেয়ে দিয়ে সব লাজ গান করব। তবে তো অনেক ব্যাপার রে, তা আমাদিকে নিমন্ত্রণ করবি না? কমল বড় বড় দাঁত মেলিয়া হাসিতে আরম্ভ করিল, কৌতুক করিয়া বলিল, আপনি আমাদের হাড়ি মদ খাবি মোড়ল? শিবাস বলিল, তা আমাকে না হয় দোকান থেকে পাকি মদ এনে দিবি। কমল পশ্চাৎপদ হইল না, বলিল, তা দিব। হা হা করিয়া হাসিয়া শিবাস বলিল, না না, ও আমি তোকে ঠাট্টা করছিলাম। কমল মাথা নাড়িয়া বলিল, সে হবে না, আমি যখন নেতা দিলাম তখন তোকে উঠি নিতে হবে। বেশ, তা দিস, আর সে হবে কবে তোদের? জল তো হয়েই গেল গো, এই ধানটি হলেই পুজো করব, তারপর চাষে লেগে যাব। তা আপনি ধান দিবি তবে তো হবে। বেশ, সবাইকে নিয়ে আয়, এসে টিপছাপ দিয়ে দে, পরশু নিয়ে নে ধান, ধান তো আমার এখানেই আছে। কমল ম্লান মুখে বলিল, তাই দিবে সব কাল। গণেশ বলিল, মোড়ল, ধান নিতে দোকানে সব সকালে সকালে পাঠিয়ে দিস একটু, আজ তো আবার তোদের অনেক কিছু চাই রে, ইঁদুর, খরগোশ, খ্যাকশিয়াল মারলি, মশলাপাতি চাই তো। কমল হাসিয়া বলিল, বলিতে বলিতে অকস্মাৎ যেন একটি অতি প্রয়োজনীয় কথা তাহার মনে পড়িয়া গেল। বলিল, ডিবিয়া শুনুম এনেছিস গো? করঙ্গা শুনুম জ্বলছে না ভালো বাতাসে। হ্যাঁ, 1 টিন কেরোসিন তেল এনেছি, বলে দিস সব ডিবিয়াও এনেছি। তোর নাতনির হাতে একটা লণ্ঠন দেখছিলাম মাঝি, ওটা কোথা কিনলি রে? কমল বলল, উয়াকে রাঙাবাবুর মা দিয়েছে, ভাগে জমি করেছে জামাইটো, মেয়েটা উনিদের পাটকাম করছে কি না। শ্রীবাসের একটা কথা হঠাৎ মনে পড়িয়া গেল, বলিল, আচ্ছা, তোর নাত জামাই তো কই ধার নেয় না মোড়ল, আমার তোর সঙ্গে পৃথকও বটে। কমল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বিয়া দিলেই বেটি পর হয়ে যায় গো, আর জামাইটো হলো পরের ছেলে। আমরা বলছি কি জানিস, এটা হপন শির, শিম বাকো আপনা অরোয়া, মানে বলছে জামাইটো পরের ছেলে, বনের মুরগির মতো ও পোষ মানে না। ওদিক থেকে কলরব করিতে করিতে শিকার সমাধা করিয়া সাঁওতালের দল ফিরিতেছিল। পুরুষ, নারী, ছেলে বাদ বড় কেহ ছিল না। অধিকাংশের হাতেই লাঠি, জন কয়েকের হাতে ধনুক, হাতে তীর, খালি হাত যাহাদের, তাহারাও রাশিকৃত মরা ইঁদুর, গোটা কয়েক খ্যাকশিয়াল, গোটা চারেক বুনো খরগোশ ল্যাজে দড়ি ঝুলাইয়া লইয়া চলিয়াছে। সেই দীর্ঘাঙ্গী তরুণীটির হাতে ছিল 2টা খরগোশ। সে অভ্যাস মতো দর্পিত উচ্ছল ভঙ্গিতে আসিয়া কমলকে আপনাদের ভাষায় বলিল, এ 2টা রাঙাবাবুকে দিতে হইবে, তুমি বলো ইহাদের, ইহারা বলিতেছে দিবে না। রাঙাবাবু উপারের ঘাটে বসিয়া আছে, আমি তাহাকে দেখিয়াছি। দলের তরুণীগুলি সকলেই সমস্বরে সায় দিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ, হুই নদীর উপারে বসে রয়েছে, আমরা দেখলাম, আমাদের রাঙাবাবু। শিবাসের খরগোশ মাংসের উপর প্রলোভন ছিল, সে তাড়াতাড়ি বলল, হ্যাঁ মাঝি, আমি যে বললাম একটা খরগোশের জন্য, আমাকে একটা দে। কমলের নাতনি শিবাসকে জবাব দিল। কেহ কিছু বলিবার পূর্বেই সে বলিল, কেনে, তোকে দিব কেনে, তোকে দিব তো আমরা কি খাবো? শিবাস ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, এ তো আচ্ছা মেয়ে রে বাবা, ওই তো তোরা দিতে যাচ্ছিস রাঙাবাবুকে, তা আমাকে দিবি না কেন? কমলের নাতনি পরম বিস্ময়ের সহিত একটা আঙুল শিবাসের দিকে দেখাইয়া আপনাদের ভাষায় বলিয়া উঠিল, এ লোকটা পাগল না খ্যাপা? মেয়ের দল খিলখিল করিয়া হাসিয়া উঠিল। শিবাসের ছেলে গণেশ সাঁওতালি ভাষা বুঝিতে পারে, তার মুখ চোখ লাল হইয়া উঠিল। সে কঠিন স্বরে বলিয়া উঠিল, এই সারি, যা তা বলিস না বলছি। কমলের ওই নাতনির নাম সারি,
সুখ শাড়ির শাড়ি নয়, উহাদের ভাষায় শাড়ির অর্থ উত্তম ভালো। শাড়ি বলিল, কেনে বলবে না? ই কথা ও বলছে কেনে? রাঙাবাবুর সাথে সাথ করছে কেনে? ও আমাদের জমিদার, আমাদিকে জমি দিলে, আমাদিকে ধান দেয়, তোদের মতো সুদ লেয় না। শাড়ির কথার ভঙ্গিতে কমলও এবার লজ্জিত হলো। সে যথাসম্ভব মোলায়েম করিয়া বলিল, উনিকে সবাই তো খুব ভালোবাসে মোড়ল, উনি আমাদের রাঙা ঠাকুরের লাতি। মেয়েগুলো মুক্ত বিস্ময়ের সুরে একসঙ্গে বলিয়া উঠিল আপনাদের ভাষায়, তিমনি আগুনের পাড়া রং, আইগো। বিস্ময়সূচক আইগো শব্দটির দীর্ঘায়িত ধ্বনির সুর তাহাদের কণ্ঠে সঙ্গীত ধ্বনির মতোই বাজিয়া উঠিল। একা অহিন্দ্র নয়, অমল এবং অহিন্দ্র দুইজনেই প্রাতঃকালে কালিন্দীর ঘাটে আসিয়া বসিয়াছিল। বর্ষার জলে ভিজিবার জন্য দুইজনে বাড়ি হইতে বাহির হইয়াছিল। নদীর ঘাটে আসিয়া কালীর বন্যা দেখিয়া সেইখানে তাহারা বসিয়া পড়িল। খেয়াঘাটের উপরে পথের পাশে এক বৃদ্ধ বট। বটগাছটির শাখা পল্লব এত ঘন এবং পরিধিতে এমন বিস্তৃত যে বৃষ্টির জলধারা তাহাদের তলদেশের মাটিকে স্পর্শ করতে পারে না। গাছের পাতা ঝরা জল স্থানে স্থানে ঝরিয়া পড়ে মাত্র। গাছের গোড়ায় মোটা মোটা শিকড়গুলি আঁকিয়া বাঁকিয়া চারিপাশে মাটির মধ্যে প্রবেশ করিয়াছে, কিন্তু তাহাদের উপরের খানিকটা অংশ অজগরের পিঠের মতো মাটির উপরে জাগিয়া আছে। সেই শিকড়ের উপরে বসিয়া তাহারা দুইজনে কালীর খরচ স্রোতের মধ্যে ঢিল ছুঁড়িতে ছুঁড়িতে কথা বলিতেছিল। গাছটারি তলায় তাহাদের হইতে কিছু দূরে খান্দুই গরুর গাড়ি খেয়া নৌকার জন্য অপেক্ষা করিয়াছে। বর্ষার বাতাসে গরুগুলি সর্বাঙ্গে লোম খাড়া হইয়া উঠিয়াছে। গাড়োয়ান দুজন আর জন কয়েক খেয়ার যাত্রী ভিজা কাঠের আগুনের ধোঁয়ায় সম্মুখে উবু হইয়া বসিয়া তামাক টানিয়া কাশিতেছে, গল্প করিতেছে। বহুদিনের প্রাচীন বট এই গাছের তলায় বহু বৎসর হইতেই পথের রাহীরা এমন করিয়া আশ্রয় গ্রহণ করে। গাছটার নামই আটের বটতলা। পথের মধ্যে অপরিচিত পথিকেরা জোট বাঁধিয়া এই স্থানে আশ্রয় লইয়া থাকে। এই আশ্রয় লওয়াকে এদেশে বলে আট দেওয়া। গাছের তলাতেই একটা গরুর গাড়ির টাপর বা ছই পাতিয়া তাহারই আশ্রয়ের তলে উবু হইয়া বসিয়া খেয়াঘাটের ঠিকাদারও তামাক টানিতেছিল। আপনার বক্তব্যের উপর খুব জোর দিয়ায় অমল কথা বলিতেছিল। সে এবার ধরিয়াছে অহিন্দ্রকে কলিকাতায় পড়িতে হইবে। অহিন্দ্রের কোনো অজুহাত সে শুনিতে চায় না। সে বারবার বলিতেছে, তোমার মতো স্টুডেন্টের পক্ষে মফস্বল কখনো উপযুক্ত ক্ষেত্র হতে পারে না। কৌতুক ভরে অহিন্দ্র বলিল, বলো কি? নিশ্চয়ই, অন্তত 3 ধাপ যে খাটো সেটা তো প্রমাণিত হয়ে গেছে তোমার রেজাল্টে। মানে? ভেরি ইজি। কলকাতায় থাকলে তোমার নাম থাকতো সর্বাগ্রে, এ আমি নিঃসন্দেহে বলতে পারি। ক্ষেত্রের উর্বরতা অনুর্বরতা তোমার সায়েন্সে স্বীকৃত সত্য। বীজের অদৃষ্টের ঘাড়ে দোষ চাপানোর মতো অবৈজ্ঞানিক মতবাদ নিশ্চয়ই তুমি পোষণ করতে পারো না। এবার অহিন্দ্র কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তারপর বলিল, তুমি কি আসল কারণটা বুঝতে পারো না অমল? অমল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, অনেক কলেজ তোমাকে ফ্রি স্টুডেন্টশিপ দেবে, স্টাইফেন্ড দেবে, হোস্টেল পর্যন্ত ফ্রি করে দেবে, তার উপর তোমার স্কলারশিপ থাকবে, সুতরাং তোমার আটকাচ্ছে কোথায়? অহিন্দ্র গম্ভীর হইয়া বলিল, তুমি সবটা বুঝতে পারছো না অমল, তবে তোমাকে বলতে আমার বাধা নেই। আমাকে মাসে মাসে এবার থেকে মাকে কিছু করে না পাঠালে চলবে না। নিয়মিত আদায়পত্র তো হয় না। টাকার অভাবে মা অনেক সময় বিব্রত হয়ে পড়েন, আর মাকে আমার রান্না করতে হয়। মানদা বিনা মাইনেতে কাজ করে, অন্তত এ দুটো খরচ আমাকে পাঠাতেই হবে। অমল চুপ করিয়া গেল। কথাগুলির মধ্যে যে একটা বেদনাদায়ক সংকোচ লুকাইয়া আছে, সেই সংকোচে সে সংকুচিত হইয়া পড়িল। প্রাণ ঢালা অন্তরঙ্গতায় সে অহিন্দ্রের অন্তরঙ্গ। তবুও তাহার মনে হইল এই কথাটা জোর করিয়া অহিন্দ্রের কাছে শুনিয়া সে অনধিকার চর্চা করিয়াছে। এইদিকে ওপার হইতে নৌকাখানা আসিয়া পড়ায় খেয়াঘাট কলরবে মুখরিত হইয়া উঠিল। গাছতলায় গাড়ি লইয়া গাড়োয়ানেরা ব্যস্ত হইয়া পড়িল। শীতার্থ গরু কয়টাকে গাড়িতে জুড়িবার পূর্ব হইতে ঠ্যাঙাইতে আরম্ভ করিয়া দিয়াছে।
চিৎকার শুরু করিয়া দিয়াছে। যাত্রী যাহারা নামিতেছে তাহারা চিৎকার করিতেছে কম নয়। ঘাটের ঠিকাদার গরুর গাড়ির টাপরের ভেতর বসিয়ায় পারের পয়সা আদায় করিতে করিতে একজনের সঙ্গে বিতণ্ডা জুড়িয়া দিয়াছে, একটি ছেলের পারানির পয়সা লইয়া। লোকটি বলিতেছে, কোম্পানির রেলে ছেলের জন্য হাফ টিকিট, আর তোমার নৌকাতে নাই বললে চলবে কেন বাপু? মগের মুলুক পেয়েছ নাকি তুমি? গরুর গাড়ির গাড়োয়ান অত্যন্ত সাবধানতার সহিত গরুগুলিকে চালনা করিতে করিতে চেঁচাইতেছিল, আই হ এদিকেই। নিতান্ত প্রয়োজনীয় সময়ে এমনি কলরবমুখর একটি বিষয়ান্তরে সুযোগ পাইয়া অমল অহিন্দ্র দুইজনেই যেন বাঁচিয়া গেল। হাফ টিকিট যুক্তিবাদী লোকটির কথায় অকস্মাৎ প্রচুর কৌতুক অনুভব করিয়া অমল বেশ খানিকটা হাসিয়া লইয়া বলিল, ফাইন আর্গুমেন্ট কিন্তু। যাত্রী গাড়ি বোঝাই করিয়া খেয়া নৌকা আবার ওপারের দিকে রওনা হইল। খেয়ার মাঝি লগির একটা খোঁচা দিয়া নৌকাখানাকে তটভূমির সংস্পর্শ হইতে ঠেলিয়া জলে ভাসাইয়া উচ্চকণ্ঠে বলিল, হরি হরি বলো সব, মিয়া সাহেবেরা আল্লাহ আল্লাহ বলো। হিন্দুর সংখ্যায় বেশি ছিল, অথবা সভায় বোধ করি হিন্দু ছিল। সমবেত কণ্ঠের একটা উচ্চ কলরোল উঠিল, হরি বল। আবার ঘাট নিস্তব্ধ হইয়া গেল। শুধু নদীর আবর্তের কুটিল নিম্ন কলকল শব্দ একই ভঙ্গিতে একটানা ধ্বনিত হইয়া চলিল। সে মৃদু ধ্বনি উঠিলেও জনবিরল খেয়াঘাটের ওপরে যে দুই তিনটি মানুষ বসিয়াছিল তাহাদের অন্তরে স্তব্ধতা সে ধ্বনিতে ক্ষুণ্ণ হইল না। জনবিরল খেয়াঘাটের শান্ত উদাসীনতার মধ্যে নদীর নিম্নস্বর সুশোভন রূপে অঙ্গীভূত হইয়া গিয়াছিল। কানে বাজিলেও মনে ধরা পড়িবার মতো ধ্বনি সে নয়। অমল ও অহিন্দের মনের বহির্দ্বারে অকস্মাৎ আসিয়া পড়া কৌতুক ফুরাইয়া গিয়াছে। আবার তাহারা দুইজনেই গম্ভীর হইয়া উঠিয়াছে। একটি কাঠি দিয়া অমল বালির উপর রাখিতেছে একটা অর্থহীন চিত্র। অহিন্দের স্ত্রীর দৃষ্টি নদীর বুকের ওপর। অমল সহসা বলিল, আচ্ছা, আমি যদি একটা টিউশনি জোগাড় করে দিই, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াবে, 15 টাকা কি 20 টাকা তারা দেবেন, তাহলে তো তোমার আপত্তি থাকতে পারে না। অমলের মুখের দিকে স্থির দৃষ্টিতে অচাহিয়া অহিন্দ্র বলিল, আরও পরিষ্কার করে বলো, তুমি কি উমাকে পড়াবার কথা বলছ? অমল ও অহিন্দ্রের মুখের দিকে চাহিয়া ঈষৎ হাসিয়া বলিল, তাই বলি যদি। পারবো না, দৃঢ়স্বরে অহিন্দ্র জবাব দিয়া বসিল। এবারও অমল হাসিল, বলিল, জানি, তবু কথাটা ভালো করেই জেনে নিলাম। যাক, সে কথা নয়, আমি বলছি আমার মামাতো ভাইকে পড়াবার কথা। ছেলেটি 3rd ক্লাসে পড়ছে, তাকে পড়াবার জন্য তারা মাস্টার খুঁজছেন। কিছুক্ষণ চিন্তা করিয়া লইয়া অহিন্দ্র বলিল, ভালো, রাজি হলাম। তারপর অল্প হাসিয়া বলিল, চলো দেখি তোমার কলকাতা কেমন, মফস্বলের চেয়ে কতখানি ওপরে অবস্থান করছেন, পরখ করে দেখা যাক। অমল হাসিয়া বলিল, অনেক 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 ওপরে ওহি, 3 ধাপ নয়, আরও বেশি ওপরে। দেখছো না, প্রাইভেট টিউশনির কথা বলতেই তুমি ধরে নিলে উমাকে পড়াবার কথা, অর্থাৎ মনে করে নিলে উমাকে পড়াবার ভানে আমরা তোমাকে সাহায্য করতে চাই। যে দৃষ্টিতে আমার দিকে চাইলে তাতে পুরাকাল হলে আমায় ভস্ম হয়ে যাবার কথা। কিন্তু জিজ্ঞাসা করি, কেন? ধরো তাই যদি হতো, তাতেই বা ক্ষতি কী ছিল? শ্রম বিনিময়ে মূল্য নেবে, তাতে মর্যাদার হানিটা কোথায়? এই হলো তোমার মফস্বল মেন্টালিটি। অহিন্দ্র রাগ করিল না, হাসিয়াই বলিল, এ কথা কিন্তু কলকাতার লোকেরই হার হলো অমল। মূল্য অপেক্ষা অমূল্য বস্তুর দাম বেশি, এবং মূল্য না নিলে তবেই সংসারে অমূল্য বস্তু মেলে। এ সত্য কলকাতার লোকে জানে না, মফস্বলের লোকেরাই জানে, প্রমাণ হচ্ছে। অমল হাসিয়া বলিল, বিজ্ঞানের ছাত্রের অযোগ্য কথা বললে অহিন। বৈজ্ঞানিকের কাছে অমূল্য শব্দের অ অক্ষরটা অঙ্কের পূর্ববর্তী শূন্য ছাড়া আর কিছুই নয়। যতই উচ্চ মূল্যের বস্তু হোক, একটা মূল্য সে নির্ধারিত করবেই করবে, সেইটাই তার জ্ঞানের বৈশিষ্ট্যের পরিচয়। অহিন্দ্র হাসিয়া বলিল, আমার মূল্য তোমার কাছে তাহলে কত তুমি বলতে পারো? অমল বলিল, তোমার কাছে আমার যত মূল্য, সেইটা ইন্টু 10। আমার কাছে তুমি অমূল্য, অমূল্য ইন্টু 10-এর ভ্যালু কত বলো তো?
তুমি একটা বোগাস, যত কূটবুদ্ধি তোমার। অমল হাসিয়া এবার পরাজয় মানিয়া লইল। এতক্ষণে তাহারা স্বচ্ছন্দ সহজ হইয়া উঠিল। বাহির এতক্ষণে অন্দরে প্রবেশ করিল। নদীর বন্যা, আকাশের ঘনঘোর মেঘ, স্রোতের নিম্ন কলস্বর, বাতাসের শব্দস্পর্শ, ভিজা মাটির গন্ধ এতক্ষণে তাহারা স্পষ্ট করিয়া অনুভব করিল। আবর্ত কুটিল গৈরিক বর্ণের বিশাল জলস্রোতের দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া অমল বলিল, কালিন্দী আমাদের অদ্ভুত, বহুরূপা, রহস্যময়ী। অনেকদিন আগে ছেলে মানুষ ছিলাম, তখন দেখেছি কালিন্দীর বান, আর এই দেখছি। অহিন্দ্র বলিল, এখানকার প্রবাদ কি জানো? এখানকার লোকে বলে উনি নাকি যমের সহোদরা, অর্থাৎ যমুনার কাহিনীটা এর উপর আরোপ করতে চায়। কালিন্দী নাকি যে বস্তুটিকে গ্রাস করতে বদন ব্যদান করেন, তার রক্ষা কিছুতেই নেই। যম এসে সেখানে দোসর হয়ে ভগ্নীর পাশে দাঁড়ান। এক চাষি, তার নাম রংলাল, সেই আমাকে বলেছিল। অদ্ভুত বিশ্বাস। বললে উনি যে কালে হাত বাড়িয়েছেন সে কালে রায়হাটের আর রক্ষা নেই। কালীর তটভূমির ভাঙনের দিকে চাহিয়া অমল বলিল, ওদের সংস্কারের কথা বাদ দিয়েও কথাটা সত্যি। ভাগরের দিকে চেয়ে দেখো দেখি। মৃদু হাসিয়া অহিন্দ্র বলিল, এদিকে ভাঙছে ওদিকে গড়ছে। ওপারের চরটা বছর বছর পরিধিতে অল্প অল্প করে বেড়ে চলেছে। সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে কলহ বাড়ছে। গোড়া থেকেই ব্যাপারটা জানি আমি। আমি হলপ করে বলতে পারি অমল, যে এ গ্রামে, শুধু এ গ্রামে কেন, আশেপাশের এমন লোক নেই যা লোভ নেই ওই চরটার মাটির ওপর। চরটার দিকে চাহিয়া অমল বলিল, চরটা কিন্তু সত্যই লোভনীয় হয়ে উঠেছে। তাছাড়া মাটিও বোধ করি খুব উর্বর। খুব উর্বর। রংলাল বলেছিল ও মাটিতে সোনা ফলে। চলো একদিন দেখে আসি। কাল চলো। আরে আরে, অত সব চেঁচামেচি করছে কেন? আরে বাপরে, দল বেঁধে চাপে যে, নৌকাখানা ডুবে যাবে। ওপারে চরের পার ঘাটে দল বাঁধিয়া সাঁওতালদের মেয়েরা নৌকায় চড়িতে চড়িতে কলরব করিতেছে। নৌকায় উঠিয়া মেয়ের দল চাপিয়া বসিয়াছে, সেই ভারে এবং চাঞ্চল্যে নৌকাটা টলটল করিতেছে। তাহাতেই তাহারা সভয় কৌতুক কলরব করিতেছে। এ পার হইতে ঘাটের ঠিকাদারও শঙ্কিত হইয়া চিৎকার আরম্ভ করিয়া দিল, অয় অয়, এরা করছে কিরে বাপু, হেই! কি তাহার কণ্ঠধ্বনি নদীর কল্লোল ভেদ করিয়া ওপারের দলবদ্ধ সাঁওতালদের কলরবের মধ্যে আত্মঘোষণা করা দূরের কথা বোধহয় পৌঁছিতেই পারিল না। শেষ পর্যন্ত বেচারা কাশিয়া সারা হইল। কাশিতে কাশিতেই সে বলিল, মর, তবে মর তোরা ডুবে, নিক নিক, কালই নিক তোদিকে। অসীম বৈরাগ্যের সহিত সে নদীর দিকে পিছন ফিরিয়া বসিয়া নতুন করিয়া তামাক সাজিতে শুরু করিল। অহিন্দের মুখে একটা পুলকিত হাসির রেশ ফুটিয়া উঠিল। সে নৌকা ভরা সাঁওতাল মেয়েদের দিকে চাহিয়া বলিল, একটা মজা দেখবে, দাঁড়াও। হঠাৎ মজাটা আসবে কোত্থেকে? ওই নৌকোয় চড়ে আসছে। বলো কি, ব্যাপারটা কি? আমার পূজারিনীর দল আসছে, আমি ওদের রাঙা পাবো। অমল মুগ্ধ হইয়া গেল, বলিল, বিউটিফুল, চমৎকার নাম দিয়েছে তো, কিন্তু এ যে একটা রোমান্সে। অহিন্দ্র আসিয়া বলিল, রোমান্সই বটে, আবার চরটার নাম দিয়েছে রাঙা ঠাকুরের চর। আমার ঠাকুরদার সাঁওতাল হাঙ্গামায় যোগ দেওয়ার কথা জানো তো, তার প্রতি ওদের প্রগাঢ় ভক্তি। তাকে বলতো ওরা রাঙা ঠাকুর। আমি নাকি সেই রকম দেখতে। চোখগুলো খুব বড় বড় করে বলে, তেমনি আগুনে রং, পাড়া রং। ঘাটের ঠিকাদারটি তামাক সাজিতে সাজিতে অহিন্দ্র ও অমলের কথাবার্তা সবই কান পাতিয়া শুনিতেছিল। সে আর থাকিতে পারিল না, বলিয়া উঠিল, তা আগে ওরা ঠিক কথাই বলে বাবু মশাই। আমাদের চক্রবর্তী বাবুদের বাড়ির মতো রং এ চাগলায় নাই, তার উপর আপনার রং ঠিক আগুনের পাড়ায় বটে। অমল ফিসফিস করিয়া বলিল, মাই গড, লোকটা আমাদের কথা সব শুনছে নাকি? হাসিয়া অহিন্দ্র বলিল, অসম্ভব নয়, চুরি করে পরের কথা শোনায় মানুষ চুরির আনন্দ পায়। ঠিকাদারটা এবার বাহির হইয়া আসিয়া অহিন্দ্র ও অমলের সম্মুখে সবিনয় ভঙ্গিতে উবু হইয়া বসিল। বাবুমশাই। অহিন্দ্র বলিল,
বলো। আগে বলিয়াই সে একবারে সংকোচ করে মাথা চুলকাইয়া লইল। তারপর আবার বলিল, আগে বাদলের দিন আমার কাছে তো সিগারেট নাই, তামুকও ফুক করা, তা বিড়ি ইচ্ছে করুন কেনে? অমল খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অহেন্দ্র ঈষৎ হাসিল। হাসিয়া সে বলিল, না, আমরা বিড়ি সিগারেট তামাক এসব খাই নে, ওসব কিছু দরকার নেই আমাদের। লোকটি অপ্রস্তুত হইয়া অপ্রতিভভাবে হাসিয়া বলিল, আমি বলি। কিছুক্ষণ অপ্রতিভের মতো হাসিয়া সে আবার বলিল, আমি আগে আরেকটা কথা নিবেদন করছিলাম। অমল হাসিয়া ইংরেজিতে বলিল, হোয়াট নেক্সট, এ গ্লাস অফ ওয়াইন? লোকটি কিছু বুঝিতে না পারিয়া সবিস্ময়ে প্রশ্ন করিল, আগে? গম্ভীরভাবে অহেন্দ্র বলিল, কিচ্ছু না, ও উনি আমাকে বলছেন, তুমি কি বলছো বলো। হাত দুইটি জোর করিয়া এবার লোকটি বলিল, আগে ওই চরের উপর খানিক জমির জন্য বলছিলাম। একটি মৃদু হাসি অহেন্দ্রের মুখে ফুটিয়া উঠিল। বলিল, জমি? আগে হ্যাঁ, বেশি আমার দরকার নেই, এই বিঘে 10-15। এ কথার জবাব তো আমি দিতে পারবো না বাপু, আমার মুরব্বীরা রয়েছেন, তারা যা করেন তাই হবে। আগে আমার বিঘে 5 হলেও হবে। লোকটি কাকুতি করিয়া এবার বলিয়া উঠিল, আমি একটি দোকান ওপারে করব মনে করছি। দোকান? দোকান তো একটা আছে ওপারে, শ্রীবাস মোড়ল করছে। আগে হ্যাঁ, আমারও ইচ্ছে একখানা দোকান করি, লোকেও তো কেরমে কেরমে বাড়ছে, আর চিবাস আপনার গলা কেটে লাভ করে, দরে তো চড়া পাবেন না, মারে ওজনে, শের করা আধপো ওজন কম, 2 রকম বাটখারা রাখে আগে, ধান চাল নেয় যে বাটখারায়, সেটা আবার শের করা আধপো বেশি। অমল এবার বলিল, ওই মতলবে তুমিও দোকান করতে চাও কেমন? আগে না, এই আপনাদের চরণে হাত দিয়ে আমি বলতে পারি আগে, ওরকম পয়সা আমার গোরক্ত ব্রহ্মরক্তের সমান। আমি আপনার 16 আনার উপর দেব, 16 আনা পয়সা নেব। বলিয়া সে বুড়ো আঙুল ও মাঝের আঙুলটি একত্র করিয়া ওজন করিবার ভঙ্গিতে ডান হাতখানি তুলিয়া ধরিল, যেন সে এখনই ওজন করিতেছে। অমল অহেন্দ্র উভয়েই সে ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিল। ওদিকে সাঁওতাল মেয়েগুলির কলরবের ভাষা স্পষ্ট শোনা যাইতেছে, কিন্তু এখনও বোঝা যাইতেছে না। একে একে কথা কহিতে উহারা জানে না, একসঙ্গে পাখির ঝাঁকের মতো কলরব করে। অহেন্দ্র ঠিকাদারকে বলিল, যাও যাও, তোমার নৌকা এসে পড়ল।